একজন বহুল আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সালকে যখন জনসম্মুখে আনা হলো তখন থেকেই শুরু হয় প্রশ্নের ঝড়। সাংবাদিকরা প্রথমেই জানতে চাইল উসমান হাদিকে কে হত্যা করিয়েছে। ফয়সাল উত্তর দিল, এটা জামায়াত বিএনপির চাল। একটা বড় অভিযোগ, কিন্তু পরের প্রশ্নেই সেই কথার ভিতর নড়বড়ে হয়ে যায়। সাংবাদিকরা আবার জিজ্ঞেস করলেন, তারা কারা, নাম বলুন। ফয়সাল বলল, জামায়াত করাতে পারে এটা। খেয়াল করুন, সে বলছে করাতে পারে, নিশ্চিত করে কিছুই বলছে না। এরপর সে আরও এক ধাপ এগিয়ে বলে, আপনারা এত হাদি করছেন কেন? হাদি তো জঙ্গি ছিল। এই একটা বাক্যই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। এটা কি একজন আসামির স্বাভাবিক কথা, নাকি তাকে আগে থেকেই এমন কথা বলার জন্য প্রস্তুত করা হয়েছে? এই প্রশ্নটা তখন থেকেই উঠতে শুরু করে। সাংবাদিকরা তখন আরও চাপ বাড়িয়ে জানতে চাইল, জামায়াতের কে, নাম বলুন। কিন্তু ফয়সাল কোনো নাম বলতে পারেনি, শুধু একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলছিল, জামায়াত করাতে পারে এটা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যেন তাকে নির্দিষ্ট একটা লাইন মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, যেন সে শুধু ওই কথাটাই বলতে পারে। এর বাইরে কিছু বলার সুযোগ বা প্রস্তুতি তার নেই। এরপর সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করে, সবাই তো বলছে আপনি খুন করেছেন, স্পষ্ট প্রমাণও আছে। তাহলে? ফয়সাল তখন বলে, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কিভাবে ফাঁসানো হয়েছে, কে ফাঁসিয়েছে, এই ব্যাপারে তার কোনো ব্যাখ্যা নেই। তখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আপনি যদি নির্দোষ হন তাহলে সেদিন পালালেন কেন? আপনার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের উত্তর কোনো কিছুই দেয়নি সে একদম চুপচাপ ছিল। যখন তাকে গাড়িতে তোলা হচ্ছিল তখনও সাংবাদিকরা বারবার বলছিল, জামায়াতের কে জড়িত, নাম বলুন, কিন্তু কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। পুরো ঘটনায় একটা বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, প্রশ্নগুলোতেও বারবার একটা নির্দিষ্ট দিকেই ফোকাস করা হচ্ছিল, আর সেটি হলো জামায়াত। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কাকতালীয়, নাকি একটি নির্দিষ্ট নেরেটিভ তৈরি করার চেষ্টা? এর সাথে আরেকটা বড় প্রশ্ন জড়িয়ে আছে, আর সেটা হলো ফয়সালের 14 দিনের রিমান্ড। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কলকাতা পুলিশ তাকে 14 দিনের রিমান্ডে নিয়েছিল। এই সময়টাই কোনো ছোট সময় না। এই সময়ের মধ্যে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ, কথাবার্তায়, শরীরী ভাষায় একটা চাপ বা পরিবর্তন দেখা যাওয়ার কথা। কিন্তু জনসম্মুখে ফয়সালকে দেখে কি মনে হয়েছে? সে 14 দিন রিমান্ডে ছিল, তার মধ্যে কোনো ভয় বা চাপের ছাপ দেখা যায়নি, বরং মনে হচ্ছিল সে বেশ প্রস্তুত হয়েই এসেছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এই 14 দিনে আসলে কি হয়েছে? শুধু ফয়সাল না, তার সহযোগী আলমগীরের আচরণও ছিল অস্বাভাবিক। আদালতে তোলার সময় তাকে দেখা গেছে পকেটে হাত দিয়ে স্বাভাবিকভাবেই হাঁটতে, যেন সে কোনো বড় অপরাধের আসামি না। এত বড় একটা মামলার আসামি, অথচ তাকে হাতে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয়নি। এটাও স্বাভাবিক নিয়মের সাথে মেলে না। এখন আসি আইনের বিষয়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের এখতিয়ার কোথায়? ফয়সাল যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে তাহলে ভারতীয় পুলিশ তাকে জিজ্ঞেস করতে পারে সে কিভাবে ঢুকেছে, কারা তাকে ঢুকিয়েছে এবং তার পাসপোর্ট কোথায়। কিন্তু হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদ করা, এটা বাংলাদেশের আইনি এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থাৎ ভারতের কাজ ছিল তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশের আইনের হাতে তাকে তুলে দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি আবারও রিমান্ড দেওয়া হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নের জন্ম দেয়। আজকে ফয়সালকে জনসম্মুখে আনার পর দুইটা বিষয় খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রথমত, খুনটা জামায়াত করাতে পারে। দ্বিতীয়ত, হাদি জঙ্গি ছিল, তাই তাকে হত্যা করা জায়েজ হয়েছে। এই দুইটা বক্তব্য কি কেবল একজন আসামির নিজস্ব কথা, নাকি এগুলো একটি পরিকল্পিত বয়ানের অংশ? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ অতীতেও দেখা গেছে, যখনই কেউ জনপ্রিয় হয়ে উঠে বা কোনো শক্তিশালী অবস্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই তাকে জঙ্গি বা জামায়াত ট্যাগ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকের ঘটনাতেও অনেকের চোখে সেই একই প্যাটার্ন ধরা পড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ফয়সাল কি নিজের ইচ্ছাই কথা বলছে, নাকি সে এখনও কারো হাতে একটি দাবার গুটি, যাকে দিয়ে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা হচ্ছে? পুরো ঘটনাটা বিশ্লেষণ করলে মনে হয় তাকে জনসম্মুখে এনে নির্দিষ্ট কিছু কথা বলানো হচ্ছে, তারপর তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি বার্তা দেওয়া হয়েছে, কিন্তু সেই বার্তাটা কার জন্য, কেন, এটা এখনও পরিষ্কার না। অনেকেই মনে করছেন এটি একটি পরিকল্পিত স্ক্রিপ্ট, যেখানে আসল ঘটনা আড়ালে
আড়ালে রেখে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন রয়েছে, ফয়সালকে কি এখনও দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি তাকে আরও কিছুদিন ব্যবহার করা হবে? কারণ যদি সে কারো জন্য এখনও উপকারী হয় তাহলে তাকে এত সহজে ছাড়া হবে না, আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তাকে হয়তো আর প্রয়োজন হবে না, ঠিক তখনই ব্যবহৃত টিস্যুর মতোই ফেলে দেওয়া হবে। এই পুরো ঘটনাটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বড় খেলার অংশ, যেখানে সত্য, রাজনীতি, ক্ষমতা একসাথে জড়িয়ে গেছে। আর এখন দেখার বিষয় এই খেলায় শেষ পর্যন্ত আসল সত্যটা সামনে আসে কি না। ঘাতক ফয়সাল করিম মাসুদ যখন ধরা পড়ে ঠিক তখন থেকেই যেই ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে অবিরত। প্রশ্নটা এখানেই, কিন্তু কেন? কি এমন আছে এই হত্যাকাণ্ডে যেটাকে ঘুরিয়ে দেওয়ার এত প্রয়োজন পড়ছে? উসমান হাদি কে ছিল? এই প্রশ্নের উত্তরটা হয়তো এই রহস্যের জট খুলে দেয় অনেকটাই। তিনি ছিলেন ঢাকা ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, আর তার সরাসরি প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটা প্রেক্ষাপট জড়িয়ে আছে, যেটা একে আরও সংবেদনশীল করে তোলে। এখন যদি ধরা হয় এই রাজনৈতিক দ্বন্দ্বের রোষানলে পড়ে হাদিকে সরিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কারা লাভবান। কিন্তু এখানেই শুরু হয় আরেকটা খেলা, কারণ অনেক বিশ্লেষক মনে করছেন আসল ঘটনা যাই হোক না কেন এর দায় এমনভাবে ঘুরিয়ে দেওয়া হতে পারে যাতে মূল ফোকাস অন্যদিকে চলে যায়। অর্থাৎ যদি ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ বা রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে দেখা যায় তাহলে সেটি রাজনৈতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কিন্তু যদি এই ঘটনাটাকে জামায়াত বা এনসিপির দিকে ঠেলে দেওয়া যায় তাহলে পুরো ন্যারেটিভটাই বদলে যাবে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ফয়সাল করিম মাসুদ, কারণ সে এখন শুধু একজন অভিযুক্ত না, সে হয়ে উঠেছে পুরো গল্পকেন্দ্রিক একটা চরিত্র, যার মুখের কথাই নির্ধারণ করতে পারে মানুষ কি বিশ্বাস করবে। অভিযোগ উঠছে ফয়সালকেই আগে থেকেই নির্দিষ্ট স্ক্রিপ্ট পড়িয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে ক্যামেরার সামনে আসলে সে কি বলবে, কাকে ইঙ্গিত করতে হবে, কোন দিকটাই হাইলাইট করতে হবে। আর যদি সত্যিই সেটা হয় তাহলে বিষয়টা শুধু হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি হয়ে দাঁড়ায় একটি বড় রাজনৈতিক নেরেটিভ তৈরির অংশ। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে কোনো ঘটনা যতই বড় হোক না কেন সেটার ব্যাখ্যাকে দিচ্ছে সেটাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর যদি সেই ব্যাখ্যাটা আগে থেকেই সাজানো থাকে তাহলে ধীরে ধীরে সত্যটা আড়াল হয়ে যায়, সামনে চলে আসে তৈরি করা একটা গল্প। এখন প্রশ্ন হচ্ছে ফয়সাল কি নিজের ইচ্ছায় কথা বলছে নাকি সে এমন এক অবস্থানে আছে যেখানে তাকে দিয়ে যা বলানো হচ্ছে সেটাই সে বলছে? আর যদি তাকে সত্যি স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে তার প্রতিটি কথাই হয়ে যায় একটি বড় পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার উদ্দেশ্য কি সেটা হয়তো এখনও পুরোপুরি পরিষ্কার না, কিন্তু ইঙ্গিতগুলো খুবই স্পষ্ট। একটি হত্যাকাণ্ড, একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, একজন ধরাপড়া অভিযুক্ত, আর তার মুখে বারবার ঘুরে ফিরে আসা নির্দিষ্ট কিছু বক্তব্য, এই সব কিছুই একসাথে মিলিয়ে একটা প্রশ্নই সামনে আসে, আমরা কি সত্যই দেখছি নাকি আমাদের সামনে একটা গল্প তৈরি করে দেখানো হচ্ছে? এখন দেখার বিষয় এই গল্পের আড়াল থেকে আসল সত্যটা কখন বের হয়ে আসে, নাকি সেই সত্যটাই চিরদিনের মতো চাপা পড়ে যায়।